আমার ভাই কবরে। সেই মগজ কিন্তু রাস্তা থেকে উঠিয়ে তার মাথায় দিয়ে কাপড় পেঁচিয়ে তাকে কিন্তু রিকশায় করে নিয়ে যাওয়া হয়েছে। আপনি দেখেছেন সেই ছবিটা কিন্তু ইতিমধ্যে হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি তাকে নিয়ে যাওয়ার সময়। রিকশা স্পট ডেট লাল ফেসবুক ধারণ করার বিষয়, সেটা কিন্তু আমাদের জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার পরামর্শে করা হয়েছে। 6 তারিখেরটা 5 তারিখে নিয়ে আসা হয়েছে। এই সমন্বয়করাই কিন্তু স্বীকার করেছে পরবর্তীতে এটা আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পরামর্শক্রমেই করা হয়েছে। আমরা কিন্তু কখনো বলি নাই যে এই আন্দোলন আমাদের আন্দোলন। জুলাইয়ের পরে যারা এই আন্দোলনের ইমাম সেজেছেন তারা কিন্তু 19শে জুলাই আইনমন্ত্রীর বাসায় বৈঠক করে বাসভবন থেকে বের হয়ে সংবাদ সম্মেলন করে বলেছিল যে আমাদের এই আন্দোলন কিন্তু সরকার বিরোধী আন্দোলন না। আমাদের ছাত্রদল নেতারা স্লোগান দিচ্ছিল রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই ইমাম যারা সেজেছে জুলাই পরবর্তীতে তারা কিন্তু তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ছাত্রলীগের তৎকালীন নেতৃবৃন্দকে প্রতিনিয়ত এই আন্দোলনের আপডেট দিত যে ভাই এখন কি করা যায়, কি করব। জুলাই জুড়ে বাংলা ভিশনের বিশেষ পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কিফায়েত শাকিল। আমার সঙ্গে আজকের পর্বে যিনি অতিথি রয়েছেন তিনি হলেন কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম। ইরফান আহমেদ ফাহিম, আপনাকে আমাদের পডকাস্টে স্বাগত জানাচ্ছি। ইরফান আহমেদ ফাহিমকে যদি আমি পরিচিত করাই, আসলে তিনি জুলাই আন্দোলনে পুরো সময় পুরান ঢাকা এলাকায় যেসব আন্দোলন হয়েছে সেটির নেতৃত্ব দিয়েছেন। একই সঙ্গে পল্টন সহ রাজধানীর যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেখানকার আন্দোলনেও বেশ সরব উপস্থিতি দেখা গেছে এই ফাহিমের। আমরা ফাহিমের কাছ থেকে জানতে চাই, আপনার সঙ্গে আমার প্রথমত যেই 19 তারিখ আপনি পল্টন এলাকায় দায়িত্ব পালন করেছেন, সেখানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমিও সেখানে সাংবাদিক হিসাবে ছিলাম, দেখেছি সেখানে অসংখ্য মানুষ আহত হয়েছে, আপনারা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সেদিনের চিত্রটা যদি আপনি একটু বর্ণনা করেন। প্রথমত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে বাংলা ভিশন পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা জানেন যে জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান কিন্তু কোনো একক গোষ্ঠীর বা নির্দিষ্ট কোনো ব্যক্তি কেন্দ্রিক ছিল না। এই আন্দোলনটি ছিল স্বতঃস্ফূর্ত একটি আন্দোলন এবং এখানে সকলের অংশগ্রহণ ছিল। সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়েই ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। আপনি যে দিনটির কথা উল্লেখ করেছিলেন 19শে জুলাই, সেই দিনটি বাংলাদেশের এই জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসে একটি অন্যতম দিন, যেটি একটি বিভীষিকাময় দিন ছিল। বিশেষ করে আপনি যে এলাকাটির কথা উল্লেখ করেছেন পল্টন এলাকা, সেদিন আপনারা জানেন সেদিন ওই এলাকায় বিএনপির কর্মসূচি ছিল। হ্যাঁ, জাতীয় প্রেস ক্লাবে বিএনপির একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে যখন আমাদের নেতাকর্মীরা আমরা যখন প্রেস ক্লাবমুখী হচ্ছিলাম, সেখানে পুলিশ কিন্তু এই কর্মসূচিটিকে ভণ্ডুল করে দেয়। ভণ্ডুল করে দেওয়ার পরে চতুর্মুখেই কিন্তু সংঘর্ষ শুরু হয়। আমরা অবস্থান করছিলাম পল্টন টাওয়ার, শুক্রবার ছিল। পল্টন টাওয়ার থেকে শুরু করে পল্টন পার্টি অফিস, মানে পুরো এলাকাটা কিন্তু পুলিশ বেষ্টনী দিয়ে ঘেরাও করা ছিল এবং সেখানে সরাসরি প্রথমে পুলিশ কিন্তু টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা একেবারে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং সেখানে সরাসরি গুলি করে। আমি যদি নির্দিষ্ট করে বলি তাহলে প্রথমে পল্টন টাওয়ার থেকে শুরু করে ওই গুলিটা এবং এরপরে হচ্ছে পল্টন মোড়, এই জায়গাটাকে কেন্দ্র করে যখন আমাদের নেতা কর্মীরা, বিশেষ করে আমরা যখন রাস্তায় উঠে আসতে চাই, রাস্তায় যখন আমরা কিছু সংখ্যক পল্টন মোড়ে আসার চেষ্টা করি, তখনই কিন্তু পল্টন মোড় এবং বিজয়নগর পানির ট্যাঙ্কি, এই দুইটা জায়গা থেকে কিন্তু পুলিশ সরাসরি গুলি ছুটছিল এবং গুলি ছুটতে ছুটতে এক পর্যায়ে সেখানে অনেকে গুলিবিদ্ধ হয়। যখন গলির ভিতরে আমরা আসতে হয়, মানে পুলিশের বন্দুকের মুখে তো আর দাঁড়ানো যায় না, তো আমরা যখন গলিতে ঢুকে পুলিশকে বারবার কাউন্টার দেওয়ার করার চেষ্টা করছিলাম, তখন সরাসরি পুলিশ কিন্তু আরও আক্রমণাত্মক হয় এবং সরাসরি গুলি ছুড়ে। সেখানে আমাদের সঙ্গে ছিল জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির, উপস্থিত ছিলেন বর্তমান সংসদ সদস্য মাদারীপুরের জনাব আনিসুর রহমান তালুকদার খোকন, উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জনাব রবিউল ইসলাম নয়ন এবং আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আর অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন তো ছিল। এই ছাত্রদলের নেতা কর্মীদের উপস্থিতিটা বেশি ছিল যেহেতু আমাদের সাধারণ সম্পাদক সেখানে দায়িত্ব পালন করছিলেন। তো গুলি করতে করতে আমার স্পষ্ট মনে পড়ে আমাদের পল্টন টাওয়ারের গলির এই পাশে আরেকটা গলি আছে, যেটা আজাদ প্রোডাক্ট হাউসের যে গলিটা, সেখানে সরাসরি পুলিশ যখন গুলি ছুড়ে একজন যুব নেতা, তার সরাসরি গুলিটা এই ঠিক
কোপালে লেগে পিছন দিয়ে বের হয়ে যায়। আমরা দেখছিলাম অবশ্য তাকে নিয়ে যাওয়ার এখানে কোথায় গুলি লেগেছে বুঝতে পারছিলাম না, মাথা একদমই থেতলে যাওয়া লেগেছে এবং অবস্থায় কোপালে মগজ তার বের তাকে হয়ে রিকশায় গেছে করে এবং নিয়ে যাওয়া হচ্ছিল। পরবর্তীতে এমন অবস্থা হয়েছে আমরা সেই মগজ কিন্তু রাস্তা থেকে উঠিয়ে তার মাথায় দিয়ে কাপড় পেঁচিয়ে তাকে কিন্তু রিকশায় করে নিয়ে যাওয়া হয়েছে। আপনি দেখেছেন সেই ছবিটা কিন্তু ইতিমধ্যে হ্যাঁ, viral আমি নিজের হয়েছে। চোখে দেখেছি তাকে নিয়ে যাওয়ার সময়। রিকশায় করে নিয়ে যাওয়া হয়েছে। তখন কিন্তু নেতাকর্মীরা ভয় পেয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কেউ ভয় পায়নি। যখনই এই ধরনের একটি ঘটনার সম্মুখীন আমরা রয়েছি তখন কিন্তু আমাদের মধ্যে আরও বেশি ক্রোধ কাজ করে, রাগ কাজ করে এবং আমরা আরও বেশি সামনে আগানোর চেষ্টা করি। কিন্তু এক পর্যায়ে আমরা এই গলি থেকে যখন পুলিশ আমাদেরকে সরিয়ে দেয়, আমরা পরের গলিতে গিয়ে অবস্থান নেই। সেখানে আবার ইসলামী সেখানে আবার ইসলামী আন্দোলন আন্দোলনের একটা সমাবেশ ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম কি, আমরা যখন ইসলামী আন্দোলনের লোকজনকে বলতেছিলাম যে আপনারা আন্দোলনে আসেন, এখানে পুলিশ গুলি করতেছে, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনারাও আসেন, তারা সেখানে উল্টো বললো যে ভাই আমাদেরকে ঝামেলায় পেলেন না, আমরা এখান থেকে, তারা সেখান থেকে কিন্তু সরে গেল। পরবর্তীতে এই সংঘর্ষটা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং আমি দেখলাম কি সেখানে পথশিশু থেকে শুরু করে, আপনাকে আমি একটা ভিডিও দিতে পারবো, সেখানে দেখবেন আমার সঙ্গে অনেকগুলো পথশিশু পুলিশকে ঢিল মারতেছে এবং রাস্তায় চা দোকান করে মহিলা, এই ধরনের লোকজন এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে গেছে। তো এমন একটা পরিস্থিতিতে তখন আমরা পল্টন টাওয়ারের গলিতে যখন যাই তখন ঠিক পুলিশ আবার যখন ফায়ার করে, সেখানেও আমাদের এক ছাত্রদল নেতা এবং যুবদল নেতা স্পট ডেড, একই অবস্থা, আমরা তাকে হাসপাতালে পাঠাই। ঠিক সেই জায়গায় আপনার ঢাকা কলেজের বর্তমান সদস্য চিফ মিল্লাত আমাদের সঙ্গে ছিল, আমাদের পাশেই ছিল। সেখানে কিন্তু মিল্লাত গুলিবিদ্ধ হয়, আমরা মিল্লাতকে তখন সেখান থেকে হাসপাতালে পাঠাই। আল্লাহর অশেষ রহমতে সে ফিরে এসেছে। সেখানে উপস্থিত ছিল আমাদের সঙ্গে ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাড়াও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল সহ, ইব্রাহিম খলিল নিজে রক্তাক্ত হয়েছে, সেখানে অনেকেই ছিল। সেখানে আপনার দেখা মতো কতজন আনুমানিক আহত এবং নিহত হয়েছে? আহতের সংখ্যাটা অগণিত, তবে আমার চোখের সামনে যতগুলো হত্যা হয়েছে, আমার স্পষ্ট পল্টন টাওয়ার গলিতে 2 জন এবং আজাদ প্রোডাক্ট হাউসে 1 জন, এটা আমাদের সামনে। পরবর্তীতে সেখানে আরও হতে পারে, সংখ্যাটা তো সেখানে বলতে পারেন। পরে আমরা যখন সেখান থেকে বের হয়ে যাই, বর্তমান স্বেচ্ছাসেবক দল মহানগর দক্ষিণের সভাপতি জহিরুদ্দিন তুহিনের নেতৃত্বে সেখানে আরেকটা মিছিল এসে আমাদের সঙ্গে জড়ো হয়, আমাদের শক্তিটা আরও বাড়ে। আমরা সেখানেও দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়াই। সেখান থেকে বেরোয় আমরা পল্টন মসজিদ গলি দিয়ে যখন বের হতে যাই, ঠিক পল্টন থানার সামনে থেকে আবার আমাদেরকে গুলি করে, সেখানে একদম মসজিদ গলির সামনে, মসজিদের সামনে কিন্তু সেখানে একজন মারা যায়। তারপরও আমরা কিন্তু পিছু হটি নাই, আমরা সামনে গিয়ে, আপনারা জানেন যে তখন বিএনপি কার্যালয় অবরুদ্ধ ছিল এবং সেখানে তালাবদ্ধ ছিল। আমরা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সেখানে তালা খুলে দিই এবং সেখানে আমরা দীর্ঘক্ষণ অবস্থান করি এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ আমাদের দীর্ঘ সময় চলে। আমার যতটুকু মনে পড়ে, পুরো আন্দোলনের শুরু থেকে শাহবাগ সায়েন্স ল্যাব এই অঞ্চলটা আন্দোলনের স্পট ছিল, কিন্তু মতিঝিল কারণ বা দুঃখিত মতিঝিল পল্টন এই অঞ্চলটা কিন্তু সেদিনই মনে হয় উত্তপ্ত হলো। এর আগ পর্যন্ত মূলত আন্দোলনটা তো 19 তারিখে এর সবচেয়ে আগে বেশি শুধু ঢাকার ছড়িয়েছে। চারপাশে ছিল। হ্যাঁ, সবচেয়ে বেশি, এবং এই আন্দোলনটা 19 তারিখে কিন্তু পল্টন থেকে এই আন্দোলনের সূত্রপাত ঘটে। একই দিনে কিন্তু লক্ষ্মীবাজারেও এই আন্দোলনটা, পুরান ঢাকায় যাত্রাবাড়ি এবং লক্ষ্মীবাজারে কিন্তু এই আন্দোলনটা সেখানে বিস্ফোরণ ঘটে একবারে। আপনারা জানেন যে ঠিক একই দিনে আমরা যখন পল্টনে সংঘর্ষ করতেছি, পুলিশের সঙ্গে যখন আমাদের ধাওয়া পাল্টা দেওয়া চলছিল, সেই সময় কিন্তু লক্ষ্মীবাজারে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু সরাসরি আওয়ামী সন্ত্রাসীরা এবং পুলিশ যৌথভাবে তাদের উপর হামলা করে। সেই লক্ষ্মীবাজারে কিন্তু এই 19 তারিখে আমার কবি নজরুল সরকারি কলেজের 2 জন শিক্ষার্থী সেখানে শাহাদাত বরণ করে এবং সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অনেক সে কিন্তু সরাসরি সেখানে গুলিবিদ্ধ হয়। প্রথম গুলিবিদ্ধ কিন্তু ছাত্রদলের অনেক সেখানে হয় রায়শাহবাজার মোড়ে এবং ছোটন কমিশনারের নেতৃত্বে সেখানে সরাসরি গুলি করে। পরবর্তীতে আপনি পুরান ঢাকা এলাকায় আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমি যতটুকু জানি, সেখানে আপনারা কি তখন রাজনৈতিক পরিচয়ে সবার সাথে সমন্বয় করতেন, না একজন স্টুডেন্ট হিসেবেই করতেন? দেখুন, আমাদের কাছে আমরা জুলাই আন্দোলন নিয়ে কোনো ক্রেডিট নিতে চাই নাই, কখনোই চাই নাই, এবং জুলাইয়ের পরে কিন্তু আমরা সবাই জুলাইকে যে ধারণ করার যে চিন্তাটা সেটা আমাদের মধ্যে ছিল, এখনও আছে আমাদের কাছে। যখন জুলাই আন্দোলনটা হয় আমরা চিন্তা করেছি বাংলাদেশের যে 17 বছরে ফেসিস্ট শাসন চলছিল সেটাকে উৎখাত করাটা অত্যন্ত জরুরি। সেখানে আপনারা জানেন যে 16 তারিখে জাতীয়তাবাদী ছাত্রদল সরাসরি সংবাদ সম্মেলন করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা কিন্তু 16 তারিখে আনুষ্ঠানিকভাবে, যেদিন শেখ হাসিনা রাজাকার বলে শিক্ষার্থীদেরকে গালি দিয়েছিল সেদিন কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে আন্দোলনে যোগদান করেছি এবং আমাদের নির্দেশনা ছিল কৌশলগত কারণে এখানে কোনোভাবে দলীয় ব্যানার ইউজ করা যাবে না, এখানে আমরা সবাই দেশের জনগণ
এবং আমাদের সকলের লক্ষ্য হচ্ছে এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, এই খুনিকে, এই রেজিমকে বাংলাদেশ থেকে সরাতে হবে। সেই লক্ষ্যেই কিন্তু আমরা আন্দোলন করেছি এবং আমাদের সঙ্গে কিন্তু সেখানে বিএনপি নেতাকর্মীদের বাইরে সর্বস্তরের মানুষ ছিল, সেখানে ছিল না এমন কেউ নাই, ডাক্তার, সাংবাদিক, পেশাজীবী, শ্রমিক, কৃষক এবং পথশিশু, প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ কিন্তু এই আন্দোলনে ছিল। এবং এক পর্যায়ে গিয়ে কিন্তু এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নেওয়াতেই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। জুলাইয়ের পরে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো কোনোদিন বলে নাই যে এই আন্দোলন আমাদের বিএনপির আন্দোলন, আমরা এখনো বলি না এই আন্দোলন ছাত্র দলের আন্দোলন, এই আন্দোলন সকলের আন্দোলন, এটা একটি ইতিহাস এবং ইতিহাসই বিচার করবে এই আন্দোলন কার কি অংশগ্রহণ ছিল, কে কোথায় ছিল। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল একক সংগঠন হিসেবে এই আন্দোলনের সর্বোচ্চ প্রাণ দিয়েছে এবং জুলাই আন্দোলনের যে দ্বিতীয় শহীদ আমাদের শহীদ ওয়াসিম কিন্তু জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ, 16 তারিখে কিন্তু আবু সাইদ যখন মারা যায় ঠিক একই সময় কিন্তু আমাদের ওয়াসিমও মারা যায়। তো আমরা কিন্তু কখনো বলি নাই যে এই আন্দোলন আমাদের আন্দোলন, এই আন্দোলন বাংলাদেশের মানুষের আন্দোলন, এই আন্দোলন স্বাধীনতা রক্ষার আন্দোলন ছিল, দেশ রক্ষার আন্দোলন ছিল এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। 17 বছর ধরে যে আন্দোলন আমরা করছিলাম, যে আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা, বাংলাদেশে একটি স্বৈরাচারের পতন এবং বাংলাদেশের সকল মানুষের যে অধিকার সেই অধিকার ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু আস্তে আস্তে পুঞ্জীভূত ক্ষোভগুলো কিন্তু জুলাইয়ের এই আন্দোলনে কিন্তু একত্রিত হয়ে বিস্ফোরণ ঘটে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু শেখ হাসিনার পতন হয়। আর জুলাইয়ের পরে যারা এই আন্দোলনের ইমাম সেজেছেন, এই আন্দোলনকে যারা নিজেদের কুক্ষিগত করার চেষ্টা করেছেন, তারা কিন্তু 19শে জুলাই আইনমন্ত্রীর বাসায় বৈঠক করে বাসভবন থেকে বের হয়ে সংবাদ সম্মেলন করে বলেছিল যে আমাদের এই আন্দোলন কিন্তু সরকার বিরোধী আন্দোলন না, এই আন্দোলনে কিন্তু যারা সহিংসতা করছে এর দায়ভার কিন্তু আমরা নিব না এবং আমরা বলতেছি আপনারা এই আন্দোলন এটা সুরাহার পর্যায়ে যাচ্ছে, আপনারা শান্ত থাকেন, বিশৃঙ্খলা এড়িয়ে চলেন এবং যারা বিশৃঙ্খলা করছে তারা আমাদের কেউ না। পরবর্তীতে কিন্তু আমরা এটাও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের ছাত্রদল নেতারা স্লোগান দিচ্ছিল কে বলেছে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, তখন কিন্তু এই লোকরা, এই ইমাম যারা সেজেছে জুলাই পরবর্তীতে, তারা কিন্তু তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে এই স্লোগান এখানে দেওয়া যাবে না। এবং আমাদের কাছে বিভিন্ন সময় আমরা দেখেছি এরা কিন্তু ছাত্রলীগের তৎকালীন নেতৃবৃন্দকে প্রতিনিয়ত এই আন্দোলনের আপডেট দিত যে ভাই এখন কি করা যায়, কি করব। কিন্তু এখন তারপরেও আমরা তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন উঠাতে চাই না। জুলাই তারা তাদের ভূমিকা ছিল এবং ফ্রন্টলাইনে কিন্তু তারাই ছিল, আমরা তাদেরকে সম্মান রাখতে চাই। কিন্তু তারা যেভাবে জুলাইকে বিভাজন করেছে, জুলাইকে বিভক্তির মধ্যে নিয়ে এসেছে এবং যে ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি হয়েছিল ফ্যাসিস্ট শাসনামলের বিরুদ্ধে, সেই ঐক্য তারাই ভেঙেছে। কিন্তু এখন পর্যন্ত তাদের যে বক্তব্য বিবৃতি সেটা কিন্তু আপনারা স্পষ্ট যে জুলাইয়ের বিভাজন কিন্তু তারা তৈরি করে ফেলেছে। এবং আপনি জানেন যে 5ই আগস্টের যেদিন ঢাকা শহরে আপনাদের 6 তারিখেরটা 5 তারিখে নিয়ে আসা হয়েছে, এই সমন্বয়করাই কিন্তু স্বীকার করেছে পরবর্তীতে এরা আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পরামর্শক্রমেই করা হয়েছে। এবং এই যে লাল যে ফেসবুক যে ধারণ করার বিষয়, সেটা কিন্তু আমাদের জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার পরামর্শে করা হয়েছে, বা জাতীয়তাবাদী ছাত্র দলের তৎকালীন বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক, ওনাদের পরামর্শক্রমে এটা করা হয়েছে। এবং যারাই তখনই আন্দোলন নেতৃত্ব দিয়েছে তাদের সঙ্গে কিন্তু ছাত্র দলের নেতৃবৃন্দ সর্বোচ্চ যোগাযোগ ছিল, সমন্বয় করেই কিন্তু তারা আন্দোলন করেছে। পরবর্তীতে আমরা অনেককে দেখেছি তারা জুলাই অতিরিক্ত ক্রেডিটবাজি করলেন, কেউ কেউ এসে বিপিজিএস হয়ে গেলেন এবং আমরা এটাও দেখেছি যে ওনারা এক সময় নৌকা নৌকা স্লোগানও দিতে হলে থেকেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে জুলাই যদি আমরা সফল না হতাম তাহলে আমাদের অবস্থান কিন্তু ওই জেলেই থাকতো, ফাঁসির কাস্টে থাকতো বা অন্য অবস্থায় লাশ পাওয়া যেত রাস্তায়। কিন্তু ওনাদের কিছুই হতো না, ওনারা আগে যেভাবে ছিলেন ওইভাবেই থাকতেন, আমাদের কিন্তু কোনো গতি ছিল না। এই জুলাই যদি সফল না হতো তাহলে সবচেয়ে খারাপ পরিস্থিতি আমাদের হতো। আচ্ছা, আপনি পুরান ঢাকা এলাকায় যেহেতু নেতৃত্ব দিয়েছেন এবং জুলাই আন্দোলনে আসলে পুরান ঢাকা সেভাবে আমাদের মিডিয়ায় উঠে আসেনি, সেখানকার চিত্র আসলে কেমন ছিল? পুরান ঢাকা বরাবরই অবহেলিত এলাকা। শুধু পুরান ঢাকা না, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে কবি নজরুল, সোহরাওয়ার্দী বা ওইখানে যে জগন্নাথ, আমরা কিন্তু মিডিয়ারও সাপোর্টটা খুব কম পাই, পাশাপাশি হচ্ছে সেখানে লাইমলাইটও আমরা খুব কম থাকি। তবে
সবচেয়ে আপনি দেখবেন জুলাই আন্দোলন বিশ্লেষণ করলে ঢাকা বিশ্ববিদ্যালয় যখনই ডাক দিয়েছে, তারা যখন মানে সেখানে ব্যর্থ হচ্ছিল, তখনই কিন্তু জগন্নাথ নজরুল থেকে সোহরাওয়ার্দী ওই অঞ্চল থেকে শিক্ষার্থীরা আসতো। বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছে, এবং তখন কিন্তু আন্দোলনের শক্তিটা দ্বিগুণ হয়েছে। কিন্তু কেন জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় আমাদের এই ওই অঞ্চলের বা বিভিন্ন অন্য প্রতিষ্ঠানগুলোকে তারা একটু খাটো করে দেখার চেষ্টা করে, অবদানগুলোকে অস্বীকার করার চেষ্টা করে। আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদানকে জুলাইতে অস্বীকার করতে পারবেন? না, একটা সময় যখন তারাই তো আন্দোলনের হাল ধরেছিল। আন্দোলনটা যখন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় আবার এই আন্দোলনটাকে জ্বালিয়ে তুলছে। ঠিক একইভাবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পরে আমাদের ক্যাম্পাসগুলোই কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। আপনি জুলাইয়ের একক প্রতিষ্ঠান হিসেবে, বাংলাদেশের একক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সর্বাধিক শহীদ কবি নজরুল সরকারি কলেজে 4 জন শিক্ষার্থী আমার কলেজের মারা গেছে। তো সেখানে আমরা কিন্তু সেইভাবে আমাদের এই বিষয়টা কিন্তু প্রচারিত হয় নাই, আমরা কিন্তু সেটা তুলে ধরতে পারি না, বা কোথাও কোনো মিডিয়া এখন পর্যন্ত বলে নাই যে জুলাইয়ে সবচেয়ে বেশি শহীদ কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। না, আপনারাও ওখানকার আন্দোলনে তখন হ্যান্ডেল করতেন কিভাবে এই ধরনের ক্যাজুয়ালিটিস গুলো? না, ওখানে হচ্ছে কি, আমাদের সঙ্গে ছাত্রদলের আমাদের আন্দোলনের ছিল একটা ধারা, আর সাধারণ শিক্ষার্থীরা তারা আরেকটা ধারা, এবং আমরা আমাদের যে একদম জুনিয়র কর্মী যারা, তারা কিন্তু সাধারণ শিক্ষার্থী তখন কিন্তু ক্যাম্পাসে যেতে পারতো, তাদের সঙ্গে তাদের পরিচিতি কিন্তু ক্যাম্পাসে ওইভাবে না থাকার কারণে এই সুবিধাটা তারা পেত। আমরা ওই আমাদের যারা একেবারে নর্মাল কর্মী ছিল, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কর্মী, আমরা তাদেরকে কিন্তু ক্যাম্পাসে ওই আন্দোলনে যারা সমন্বয় করছিল ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা, তাদের সঙ্গে এদেরকে আমরা অ্যাডজাস্ট করে দিয়ে তাদের মাধ্যমেই কিন্তু আমরা সেখানে আমাদের এই আন্দোলনটাকে পরিচালিত করেছি। কিন্তু সেখানে যারা সাধারণ শিক্ষার্থী মূলত, সেখানে ওরা একভাবে সমন্বয় করেছে, আমরা আন্দোলনটা একভাবে সমন্বয় করেছি। আমরা দেখেছি যে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা আন্দোলনের ডাক এসেছে, সেখানে 50-100 জন লোক আছে, আমরা সেখানে 500 লোক প্রোভাইড করেছি, আমরা করে সেই আন্দোলনটাকে বড় করে দিয়েছি। আমাদের টার্গেটই ছিল যেখানে সরকার হার্ডলাইনে যাচ্ছে, আমরা সেখানে যারাই নেমেছে তাদেরকে সহযোগিতা করা, আমরা সেভাবেই সমর্থন দিয়েছি, সহযোগিতা আপনাদের মধ্যে করেছি। কি মিটিং হতো? মানে যারা সমন্বয়ক ছিল তাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে, আমাদেরকে যখন যেভাবে যারা সহযোগিতা চেয়েছে আমরা ঠিক সেভাবেই সহযোগিতা করেছি। কেউ বলেছে ভাই আজকে এখানে আমরা একটা মিছিল করতে যাচ্ছি, পুলিশ গুলি করতে পারে, হামলা করতে পারে, আপনারা রাজনৈতিক কর্মী, আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন আমাদের সাহসটা বাড়ে, আমরা সেখানে তাদের সঙ্গে গিয়ে আন্দোলন করেছি। একইভাবে শুধু আমরা না, সেখানে সবাই নেমে গেছে। আমি দেখেছি লক্ষ্মীবাজারে একজন আপনার মহিলা চা দোকান করে এই জুলাই লক্ষ্মীবাজারে এসে মারা গেছে, প্রথম গুলিতে এসে মারা গেছে সেখানে। তো সেই মহিলাটা তো কোনো দলের না, সেই মহিলাটা শুধুমাত্র দেশের জন্য সেখানে নেমে গেছে। এবং আমরা দেখেছি যখন পল্টন এলাকায় আমরা আন্দোলন করছিলাম, সেখানে যখন আপনার পুলিশ এলোপাতাড়ি গুলি করছে, মহিলারা এসে, মা বোনরা এসে তারা বাড়ির গেট খুলে দিয়েছে, গেট খুলে দিয়ে বলছে আমাদের এখানে আসো। উপর থেকে আমরা ওই গ্লাস, মানে সানগ্লাস, এরপর হচ্ছে মাথার ক্যাপ, বিভিন্ন সরঞ্জাম তারা দিয়ে আমাদেরকে হেল্প করছিল। টিয়ার গ্যাস থেকে বাঁচার জন্য তারা অনেকে আগুন দিচ্ছিল, পানি দিচ্ছিল আমাদের খাওয়ার জন্য। তো এই আন্দোলনটা আসলে সর্বোপরি সকলের আন্দোলন ছিল। তো আমাদের একটাই বক্তব্য থাকবে, সেটা হচ্ছে আমরা কখনো এই যে কিছুদিন আগে আমি একটা কথা বলি এর মাঝে, সেটা হচ্ছে কি, অনেকে বলে যে জুলাইয়ের সবচেয়ে বেনিফিশিয়ারি বিএনপি বা জাতীয়তাবাদী ছাত্রদল, এইটা আমরা কখনো মানতে না। দেখুন, জাতীয়তাবাদী দল বিএনপি আপনার এই দেশে এর আগেও 3বার রাষ্ট্র ক্ষমতায় ছিল। শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে 17 বছর কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এখনো যদি এই জুলাই আন্দোলনও যদি কখনো না হতো, হাসিনার পতন যখনই হতো, বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসতো। কিন্তু এই দেশে বিএনপির ওই জনসমর্থন ছিল এবং জনপ্রিয়তা এখনো আছে, তখনও ছিল। সেখানে বিএনপি ক্ষমতায় আসবে এটা কিন্তু অনুমেয় ছিল। তো যারা বলে যে বিএনপি বেনিফিশিয়ারি, আমাদের যারা মন্ত্রী এমপি হয়েছে, আমাদের যারা আজকে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে, তারা কিন্তু এর আগেও মন্ত্রী এমপি হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছে, বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে। তো সেখানে বিএনপি বেনিফিশিয়ারি হয় না, বরং বিএনপি আগে যা ছিল তা ফিরে পেয়েছে। বরং এই যে নতুন নতুন জুলাই আন্দোলন করে অনেকে অনেক কিছু হয়ে গেছেন, সংসদ সদস্য হয়েছেন, বাড়ি গাড়ির মালিক হয়েছেন, অনেক কিছু হয়েছেন। আমরা তাদেরকে খাটো করে দেখতে চাই না, কিন্তু তারা বলে যারা যে বিএনপি আন্দোলন দ্বারা বেনিফিশিয়ারি, সেটা আমরা মানতে না। বিএনপি বেনিফিশিয়ারি না, বিএনপি যেটা পাওয়ার, বিএনপি তার প্রাপ্যতা পেয়েছে। এবং বিএনপি এই জুলাই শুধু নয়, গত 17 বছর বিএনপি এর জন্য লড়াই সংগ্রাম করেছে, এবং সেই লড়াই সংগ্রামের পরিপ্রেক্ষিতেই জুলাই তৈরি হয়েছে। আচ্ছা, জুলাই আন্দোলন নিয়ে আমরা এখন দেখি যে প্রায় সময় নানান বিরূপ মন্তব্য করে, অনেক সময় আওয়ামী লীগের কেউ কেউ করছে, বিএনপিরও 2-1 এমপি আমরা দেখেছি বিরূপ মন্তব্য করেন। একজন জুলাই যোদ্ধা হিসেবে আপনি সেটা কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে, জুলাইয়ের শত্রুতে একটা পক্ষ আছে। আপনারা জানেন যে আমরা তো একটা পক্ষের বিপক্ষে লড়াই করেছি, তো সেই পক্ষটা তো কখনোই জুলাইকে অন করবে না, এবং তারা তাদের জুলাই নিয়ে তাদের এক ধরনের অ্যালার্জি,
নেতিবাচক মন্তব্য সেটা থাকবেই, তবে সংখ্যায় কত এটা দেখতে হবে। আর যেই মানে বিতাড়িত শক্তি, সেই বিতাড়িত শক্তির কাজই তো হচ্ছে এখন বাংলাদেশের মানুষকে বিভাজনের মধ্যে ফেলা। যদি জুলাইকে বিতর্কিত করা যায়, যদি বাংলাদেশের মানুষকে এই আন্দোলন সম্পর্কে একটা ন্যারেটিভ দাঁড় করে দেওয়া যায়, তাহলে তো তারা হয়তো আবার ফায়দা উঠতে পারবে। তবে আমার যতটুকু ধারণা, বাংলাদেশের কোনো মানুষ কখনো কোনো অবস্থায় এই পরাজিত শক্তিকে আর সামনে আসতে দিবে না। এবং এরা যখনই চেষ্টা করবে এদের বিষয়ে, বাংলাদেশে যত দলমত নির্বিশেষে বিভাজন আছে, যখনই এই অপশক্তি, এই পরাজিত শক্তি সামনে আসার চেষ্টা করবে, সম্মিলিত আবার ঐক্যবদ্ধ এদের কিন্তু প্রতিহত করবে। ইতিমধ্যে দেখেছেন যেখানে এরা নামে সেখানে কিন্তু সাধারণ মানুষ। আমরা এখন পর্যন্ত আমরা একটি রায় দেখেছি জুলাই রিলেটেড, শেখ হাসিনা রায় হয়েছে আগে অন্তর্বর্তী সরকারের সময়, আপনাদের যে বিএনপি সরকারের সময় হাসানুল হক ইনুর রায় হয়েছে। আপনি এই রায় সন্তুষ্ট কতটুকু? হ্যাঁ, রায় অবশ্যই সন্তুষ্ট। হাসানুল হক ইনু তো বাংলাদেশের অন্যতম কালফিট। আর ওর বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের যে বিচারের যে যাত্রা শুরু হলো, আমার মনে হয় সেটা অনেক লম্বা যাত্রা হবে, অনেকের বিচার হবে। তো আমি আশাবাদী যে বর্তমান সরকার, এই যারাই বাংলাদেশে বিগত সময়ে, বিগত জুলাই থেকে শুরু করে, শুধু জুলাই নয়, তার আগে গত 17 বছর যারা ধরুন নানা ধরনের হত্যাকাণ্ড, অনিয়ম, গণতন্ত্র হত্যার পিছনে যাদের ভূমিকা ছিল, তাদের প্রত্যেককে আইনের কাঠগড়ায় আনবে এবং বিচার অবশ্যই হবে। এই সরকারের কাছে এটা আমাদের এটা যেহেতু শহীদ পরিবার এবং অনেকেই বলেছে যে সাজাটা কম হয়ে গেছে, এই ব্যাপারটাতে আপনার মন্তব্য কি? না, যদি সাজা কম হয় সেখানে আপনার হাইকোর্ট আছে, উচ্চ আদালত আছে, সেখানে যাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশে তো এই মুহূর্তে আমি মনে করছি বিচার বিভাগ সবচেয়ে স্বাধীন। সেখানে যদি কারো মনক্ষুণ্ণ থাকে, রায় নিয়ে যদি কোনো আপত্তি থাকে, পরিবারের আপত্তি থাকে, তাহলে তারা উচ্চ আদালতে যাবে। রায় পরিবর্তন হওয়ারও তো সম্ভাবনা রয়েছে। অবশ্যই সেখানে তারা ন্যায় বিচার পাবে যদি তাদের মনে হয় যে কোথাও কোনো ন্যায়ের ঘাটতি রয়েছে। সবশেষ জানতে চাই, একজন ছাত্র দল নেতা হিসাবে এখন আপনাদের অনেক দায়িত্ব, বা এই মুহূর্তে আপনাদের সরকার ক্ষমতা, আপনাদের হাতে ক্ষমতাও আছে অনেক। জুলাইয়ের যে কোনো শক্তি অন্য রাজনৈতিক দলের হতে পারে, যদি কোনো বিপদে পড়ে আপনি কতটুকু তাদের সাথে থাকবেন? আমি যদি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, তাহলে আমি আমার এই গত 2 বছরে আমি যখনই জুলাইয়ে যারা ভূমিকা রেখেছে এবং বিশেষ করে ভিন্নমত যারা রয়েছে আমাদের সঙ্গে, আমি তাদের সঙ্গে সর্বোচ্চ মানে সম্পর্ক রাখার চেষ্টা করেছি এবং প্রত্যেকের যে কোনো অনুষ্ঠানে অথবা প্রয়োজনে যখনই বলেছে আমাকে, আমি থাকার চেষ্টা করেছি। অথবা কেউ যদি আমাকে বলেছে ফোন করে, ভাই আমার এই প্রবলেমটা হয়েছে, আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা মনে করি এটা নতুন বাংলাদেশ তৈরি হবে, যে বাংলাদেশে সকলের প্রতি সকলের শ্রদ্ধা থাকবে, সম্মান থাকবে, সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, কিন্তু দিন শেষে আমরা সবাই বাংলাদেশকে ধারণ করব এবং আমরা সবাই জনাব তারেক রহমানের সবার আগে বাংলাদেশকে ধারণ করে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করব, যে বাংলাদেশে কোনো ধরনের প্রতিহিংসা, কোনো ধরনের বিদ্রূপ অথবা কোনো ধরনের সহিংসতা বাংলাদেশে ফিরে আসবে না। প্রত্যেক মানুষের মৌলিক যে অধিকারগুলো রয়েছে, সেই অধিকারগুলো মানুষ পাবে। ইরফান আহমেদ ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম জুলাই আন্দোলনের অন্যতম একজন সৈনিক, কবি নজরুল কলেজ ছাত্র দলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিমের সঙ্গে। তিনি তার যে জুলাইয়ের যে স্মৃতি সেটি বর্ণনা করেছেন, তার প্রত্যাশার কথা বলেছেন, এবং তিনি জুলাইয়ের প্রশ্নে তিনি যে এখনও জুলাই যারা যে শক্তিগুলো রয়েছে সেগুলোর পক্ষে তার অবস্থান সেটি ব্যক্ত করেছেন। আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা ভিশনের সঙ্গে।